দেখেন, প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থায় তিনটা অঙ্গ থাকে। সে রাষ্ট্র স্বৈরাচার হোক, গণতান্ত্রিক হোক, ফ্যাসিস্ট হোক, মৌলবাদী হোক, ধর্মান্ধদের হোক। ধর্মান্ধ আর মৌলবাদী বা ফ্যাসিস্টদের থাকে না, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বা আমাদের যে যাত্রা শুরু হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেখানে তিনটা বিভাগ। নির্বাহী বিভাগ, যারা দেশ পরিচালনা করবে, অর্থাৎ শাসন মানে রাষ্ট্রকে পরিচালনা করবে। আরেকটা হচ্ছে সংসদ বা আইন প্রণয়ন বিভাগ, যারা আইন প্রণয়ন করবে। আরেকটা হচ্ছে বিচার বিভাগ, যেটা রাষ্ট্রের, নাগরিকের, প্রত্যেকের কর্মকাণ্ডকে সরকারের, ইভেন সংসদও আইন কোনো প্রণয়ন করলে সেই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সংবিধানের সঙ্গে সংবিধানের আওতা বহির্ভূত কিনা, সেগুলো এক্সামিন করবে। আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে যে এইটা যেন আরেকটা নতুন নব্য ফ্যাসিবাদের ধ্বনি আমরা পাচ্ছি। আমি খুব পরিষ্কার করে বলছি, এইটা আরেকটা নব্য ফ্যাসিবাদ। হিটলার মুসলিনীদের মতো কণ্ঠ শুনছি, আদালতে যাওয়া যাবে না কোনো বিষয় নিয়ে, জুলাই বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না, জুলাই সনদ নিয়ে আদালতে কোনো নাগরিক যেতে পারবে না। এটা হচ্ছে ঠিক সেরকম যেটা এই সরকারের, বিগত সরকারের আগের সরকার শেখ হাসিনার সরকার যেরকম ছিল, যে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ইভেন এই প্রশ্ন করা সরকার পছন্দ করতো না যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে আমাদের বাংলাদেশের প্রথম সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহ তারা যে একটি প্রথম বাঙালির জাতিরাষ্ট্র সরকার পরিচালনা করলেন, যাদের সফল নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সেনাবাহিনী, ছাত্র, শ্রমিক, কৃষক, মহিলা, দিনমজুর, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সেবী সবাই মিলে যে মুক্তিযুদ্ধ করলো, একটি গর্বের, কিছু সংখ্যক দুর্বৃত্ত এবং ধর্মভিত্তিক দু একটি দল বাদে, তো সেইখানে সেই তাজউদ্দিনেরও নাম নেওয়া যাবে না। আর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন করলে সেটা যদি তার প্রতি মানহানিকর হয়, তাহলে ডিজিটাল সিকিউরিটি আইনে তার বিচার হবে, 5 বছর 7 বছর জেল হবে। আমরা তখনও এটার প্রতিবাদ করেছি, আমরা রাজপথে নেমেছি, আইনজীবীরা, অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন। তো এখন এক অদ্ভুত বিষয়, গত পরশুদিন কি হয়েছে, সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী, তরুণ আইনজীবী, তারা এই যে জুলাই সংস্কার বাস্তবায়ন অধ্যাদেশ আদেশ 2025 এবং গণভোট আদেশ, এটার পার্টিকুলার সেকশন, এইটাকে চ্যালেঞ্জ করেছে যে এই দুইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সাংঘর্ষিক, অর্থাৎ এটি সংবিধানের সঙ্গে যায় না। এবং গত পরশুদিন, আজকে তো হচ্ছে 4 তারিখ, তাই না? আজকে 4 তারিখ। হ্যাঁ, 2রা মার্চ এইটার হিয়ারিং হলো। এটার হিয়ারিং এ আমাদের শুনানিতে নেতৃত্ব দিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব এহসানুল করিম, অত্যন্ত সংবিধান বিশেষজ্ঞ এবং অত্যন্ত আউট অ্যান্ড আউট সিনিয়র প্র্যাকটিশনার লয়ার। এবং উনি ওনার সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক সহ সেই জরুরি আইনের সময় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সহ ওই সময় সকল রাজনৈতিক রাজবন্দীদের মামলা তিনি পরিচালনা করেছেন, মোরাললেস, শতকরা 90%, অভিজ্ঞ মানুষ। তার সঙ্গে আমিও ছিলাম এবং আমাদের আরেক তরুণ আইনজীবী, তরুণ না, ভালো বলিষ্ঠ আইনজীবী, তরুণ এবং মধ্যের মাঝখানে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিল। এবং আপনি জানেন আমাদের সংবিধানে 102 অনুচ্ছেদের একটা উপ অনুচ্ছেদে আছে যে যদি কোনো অ্যাডিন্টারিম অর্ডার না হয় তাহলে আদার সাইডকে কোর্ট শুনবে না, কিন্তু অ্যাটর্নি জেনারেল সব জায়গায় শুনবে। ওই যে আমাদের হাইকোর্টের যে সিনিয়র বেঞ্চ, দ্বৈত রিট বেঞ্চ, মাননীয় বিচারপতি জনাব রাজিকাল জলিল মহোদয় এবং মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মহোদয়, তারা এটার গুরুত্ব বুঝে তো রাষ্ট্রের সম্মানিত অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন, সম্মানিত অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল সাহেবকে শুনেছেন, এবং আমাদের আরো 2-3 জন বন্ধু যারা আমাদের এই প্রেয়ারের সঙ্গে একমত নয়, যাদের রাজনীতিতে জামাতের প্রতি আনুগত্য না, 1-2 জন জামাতের কর্ম পরিষদের সদস্য, তারাও শুনানি করেছেন। আমরা আপত্তি করেছিলাম যে এটা তো, আমরা তো কোনো অ্যাডিন্টারিম অর্ডার চাচ্ছি না, গণভোট আদেশ স্টেও চাচ্ছি না, কার্যকারিতা চাচ্ছি আমরা, মানে আমরা তো লয়ার, যে 2 জন রিট পিটিশন করেছে সেই পিটিশনার, আমরা আমাদের
পেশাগত দায়িত্ব পালন করছি। তো কোর্ট বলল না, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় ওনারা বলতে চায় বলুক, এবং ওনারা ধৈর্য ধরে রমজানের মধ্যে অনেকক্ষণ শুনলেন, এবং গতকাল ছিল মামলার আদেশের তারিখ, এবং আদেশে সিম্পলি ওনারা বলেছেন যে আমাদের যে প্রেয়ার ছিল যে জুলাই সংস্কার আদেশ, প্রেসিডেন্ট অর্ডার, এটা কেন বেআইনি হবে না, এবং আরেকটা হচ্ছে গণভোটের অর্ডিন্যান্স যার সেকশন 3 যেভাবে গণভোট হয়েছে সেটা কেন অবৈধ হবে না। কারণ প্রেসিডেন্ট যে আইন বলে এই অধ্যাদেশ করেছে আর্টিকেল 93 অনুচ্ছেদ 93, সেখানে পরিষ্কার আছে যে প্রেসিডেন্ট এমন কিছু করতে পারবে না যেটা সংসদ বৈধভাবে না করতে পারে সংসদ চলাকালীন সময়। সংবিধানে যেটা নাই সেটা প্রেসিডেন্ট ইম্পোর্ট করতে পারে না। অর্থাৎ এখানে আইন হচ্ছে সর্বোচ্চ সাংবিধানিক আইন। রুল জারি হয়েছে, 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে কোর্ট, যারা রেসপন্ডেন্ট আছে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট মন্ত্রণালয়, তারা জবাব দেবে, হিয়ারিং হবে। এমনকি এখানে যে বলা হচ্ছে যে কোর্টকেও ইতিমধ্যেই দলীয়করণ করা হয়েছে, সো দলীয়করণ করা হলে বিএনপি যদি দলীয়করণ করা হয় তো সেখানে বিএনপির পক্ষে বিএনপি যা চাচ্ছে সেরকম রায় আসবে, যেটা বিরোধী দল থেকে বলা হচ্ছে। এই দুই বিচারপতির একজন বিচারপতি আওয়ামী লীগের সরকারের সময় নিযুক্ত হয়েছে, ওনার আমলেই কনফার্ম হয়েছে, এবং এটা হচ্ছে সিনিয়র বিচারপতি আওয়ামী লীগ আমলের। আরেকজন শ্রদ্ধেয় বিচারপতি, উনি এই যে জামাত এবং এনসিপির যে মানে গডফাদার, প্রাণ পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুলদের সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। বিএনপিটা এখনো বিচারপতি কোনো নিয়োগই দেয়নি। এবং এই মাননীয় বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উনি কোন দলের হিসাবে নিয়োগ পাননি। এটি একটি বিচারপতি নিয়োগ আইন হয়েছে, সেখানে ভাইবা পরীক্ষা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত সাহেব অত্যন্ত একাডেমিক মানুষ, উনি সবার সার্টিফিকেট দেখেছে, লেখাপড়া চর্চা দেখেছে, আইনজীবী হিসেবে অভিজ্ঞতা দেখেছে, তারপরে এই নিয়োগ দিয়েছে। এবং সেই সময় তো অনেক জামাতপন্থী আইনজীবীরা, এমন বিএনপিপন্থী আইনজীবীরা বলেছিল যে কেন এইভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এইভাবে কেন আইন করে করা হচ্ছে, তারা চেয়েছিল তদবির করে জজ বানাতে। কিন্তু সৈয়দ রিফাত সাহেব তো সেটা শোনেননি, এবং আইনও অন্তত ইউনূস সাহেব ওই আইনটা ভালো করেছিল, যদিও কিছু ত্রুটি দুর্বলতা আছে, সেটা হয়তো সংশোধন করা দরকার। যেমন সেই নিয়োগ কমিটিতে বারের কোনো প্রতিনিধি নাই, বারের সভাপতি থাকা দরকার। আচ্ছা, সেটা নয়, আমরা ভবিষ্যতে যদি দেখি। কিন্তু জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন থাকবে? সুতরাং এটা শোনেন, হাইকোর্টে মামলা করা যাবে না, হাইকোর্ট কোনো বিষয় আদেশ দিতে পারবে না। আমি তো খুব আতঙ্কিত। না, জুলাই সনদে তো অন্যরকম বিষয়, তো ওই জন্য সবাই বলতেছে যেখানে গণভোট হয়ে গেছে জুলাই সনদে কার্যকরের জন্য। তো হতে পারে না আদালত পরীক্ষা করতে পারে না। আপনি হাইকোর্ট কি অধীনস্থ রাজনৈতিক দলগুলোর হাতে না সরকারের হাতে? হাইকোর্ট এক্সামিন করছে, সেখানে তো অলরেডি শুনানি হয়েছে এবং কেবল রুল জারি হয়েছে, নোটিশ জারি হয়েছে সহজ বাংলায় বললে। এরপরে চূড়ান্ত শুনানি হবে, যতদিন লাগে। অ্যামিকাস কিউরি পর্যন্ত নিয়োগ হবে, আদালতের বন্ধু। অন্যান্য সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীদের বক্তব্য শুনবে, আমাদের শুনবে, ওনাদের শুনবে। জামাতপন্থী আইনজীবীরাও নিশ্চয়ই থাকবে, তাদের বক্তব্য শুনবে। তারপরে হাইকোর্ট রায় দেবে, তারপরে আপিল বিভাগ আছে, আপিল বিভাগে শুনানি হবে, তারপরে রিভিউ হবে। এটাই তো রুল অফ ল।